নামানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালী ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য। অস্ত্র কারায় রেখে গেল সেটাও দেখতে হবে, এবং এই নাটকীয়তা কারা করতে চায়, এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে। কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে, পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। ঘটনাস্থলে পৌঁছেছে যাতে বড় বিস্ফোরক বা বড় সড়ো অস্ত্র সেখানে সন্ধান পাওয়া গেছে বলে সিবিআই জানিয়েছে, তাই জন্য এনএসজি কমান্ডার এবার নামলো সন্দেশখালীতে। দেখুন, এটা তো আমরা আবার বলছি, এখনো পর্যন্ত আমরা কোনো অস্ত্র উদ্ধার এখনো দেখিনি। গোটাটাই এখনো পর্যন্ত সূত্র থেকে বিভিন্ন জায়গা থেকে আসা খবর। ফলে এই সময়টাই যেটুকু বলছি সেটা অস্ত্র এখনো চোখে না দেখে। ফলে আমরা এইটুকু বলতে পারি যে দেখার বিষয় যে একটা নেতিবাচক খবর বা নেতিবাচক মহল তৈরির জন্য এগুলো কেউ রেখে তারপরে এজেন্সিকে পাঠিয়ে নাটক করছে কি না, একটা মঞ্চ সাজানো হয়েছে কিনা। কারণ কিছুদিন আগেই একটি এজেন্সি ঘুরে গেছে, তারা পায়নি, আজকে হঠাৎ পাওয়া যাওয়ার গল্প শোনা যাচ্ছে, এক। আর দুই হচ্ছে, যদি সত্যিই কিছু পাওয়া গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা পুলিশেরও অ্যালার্ট থাকা উচিত ছিল। কারণ যদি কেউ চক্রান্ত করেও সরকারকে বদনাম করার জন্যও ওখানে অস্ত্র রেখে থাকে, একটা এলাকায় অস্ত্র ঢুকলে সেটা নিশ্চিতভাবে কিন্তু পুলিশের সতর্ক থাকা উচিত ছিল, নজর রাখা উচিত ছিল। বাকিটা কি কি ঘটছে সেটা না দেখে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বলছে এনএসজিটা বলছে বেনজির ঘটনা, মানে একটা সন্দেশখালীর মতো জায়গায় এনএসজি বেনজির ঘটনা। সাহেব এটা এনএসজি কমান্ডার ঘিরে ফেলেছে ওই জায়গাটা। না, ওনারা ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন। ওনারা ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন। দেখো কত কি হচ্ছে, এনএসজি এলো, সিবিআই এলো। আর যত এটা করবেন ততই এটা সন্দেহটা আরো তীব্রতর হবে যে কোনো না কোনোভাবে এটা একটা সাজানো ষড়যন্ত্র কিনা, কেউ বা কারা এটা রাখলো কিনা, আগে গিয়ে কে রেখে এলো তারপরেই এইসব উদ্ধারের গল্প সামনে এলো। তো এইগুলো যত ওনারা এই নাটকীয়তার উপর জোর দেবেন তত বেশি ওই কাউন্টার কোয়েশ্চেন্সগুলো কিন্তু মানুষের কাছে আসবে। এটা তার সঙ্গেও আমি বলবো, যদি এলাকায় কোনো অস্ত্র ঢুকে থাকে সেটা পুলিশেরও ইন্টেলিজেন্সের অ্যালার্ট থাকা উচিত ছিল। সেটা কোনো ক্রিমিনাল ঢোকাক বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রকারীরা ঢোকাক বা তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য কেউ ঢোকাক, যেভাবেই হোক এলাকায় যদি আপত্তিকর অস্ত্র ঢুকে থাকে নিশ্চিতভাবে সেটা পুলিশের গোচরে থাকা উচিত ছিল। পুলিশের এই ব্যর্থতাটা যতক্ষণ না অস্ত্রগুলো সামনে আসছে, অস্ত্রের বিস্তারিত সামনে আসছে, ততক্ষণ এর বেশি কোনো মন্তব্য করব না। আরেকটা, এই চাকরি চলে যাচ্ছে, তারপরে রাজশেখর মান্তা মানে বাম আমলের যে চাকরি, আজকে 250 জনের চাকরি দিয়েছেন, গতকাল দিয়েছিলেন উত্তর চব্বিশ। দেখুন, বাম আমলের বেশ কিছু ডিসপিউটেড প্যানেল নিয়ে কাজ তৃণমূল সরকারকেও করতে হচ্ছে। কারণ বাম আমলে চাকরির নাম করে ছেলে খেলা হয়েছিল কিছু জায়গায়, তো এখন সেই জায়গাগুলো মামলা মকদ্দমা হয়েছে। কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনার একটা প্যানেল কমপ্লিট হয়েছে, আরও কিছু দাবি দেওয়া আছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে আইনি দিক। কারা করে গেছিল? সিপিএম। তো আজও সেরকম একটা ঘটনা ঘটেছে যে দেখা যাচ্ছে যে বাম আমলের ঘটনা, সেটা এগুলো তৃণমূল সরকারকে এগুলো বহন করতে হয়েছে। তারপরে সেগুলোকে সমাধান করার দায়িত্ব পড়ছে তৃণমূল সরকারের উপর, আর সিপিএম বড় বড় কথা বলছে। আমি দেখেছি সাংসদ, অভিনেতা, নায়ক দেব একটি মন্তব্য করেছে যে মিঠুন চক্রবর্তী তার বাবার মতো। আরও কিছু মন্তব্য রয়েছে, এবং আরও মন্তব্য যে এই গাদ্দার শব্দ তিনি সমর্থন করেন না। দেব খুব ভালো ছেলে, আমি ভালোবাসি, কিন্তু আমি এই ধরনের মানসিকতা বা বিবৃতির আমি তীব্র বিরোধিতা করছি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার এবং আমাদের অনেকেরই অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গিয়েছেন। 2011 সালের আগে অবধি তিনি সিপিএম ঘেঁষা ছিলেন। রাইটার্সে গিয়ে 2.5 ঘন্টা মিটিং করে মমতাদির হাত ধরে পায়ে প্রণাম করে মমতা ভুল হয়ে গেছে,
পরে মমতাদি তাকে রাজ্যসভায় পাঠান। একাধিক বিতর্কে জড়ানোর পর তিনি চলে গেলেন, বিজেপিতে জয়েন করলেন এবং মমতাদি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেস দলটাকে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন। তো তাকে গদ্দার বলা যাবে না? এর মানে কি? আর দেব তিনি অভিনেতা, তাদের যদি ইন্ডাস্ট্রির স্বার্থে এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করার ব্যক্তিগত সৌজন্য, উদারতা এগুলো দেখাবার রাইট থাকে, তাহলে বাকি যারা রয়েছি তারা সবাই মিলে ব্যক্তিগত সৌজন্য, উদারতা আমরা আরম্ভ করে দিই সেগুলো। এটা কোনো কাজের কথা? বিজেপির নেতারা ব্যক্তিগত আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিপিএম এর কোনো কোনো নেতা করছেন, কংগ্রেসের কোনো কোনো নেতা করছেন। এবার আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভালো রাখার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকি যে আমার নেত্রীকে যা বলছে বলুক, আমার দলকে যা বলছে বলুক, আমার নেতাকে যা বলছে বলুক, আমার কাছে বাবার মতো, জ্যাঠার মতো, কাকার মতো আমি আধিক্ষেতা করে যাব আর আমি নিজের ইমেজ বিল্ড আপ করবো, সৌজন্য 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 সৌজন্য। আরে ভাই, তাহলে যে লোকটা রাজ্যসভা পাওয়ার পর সে বিজেপিতে চলে গেল, সেই বিশ্বাসঘাতকতাটাকে বিশ্বাসঘাতকতা বলা যাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এত দিয়েছিলেন সম্মান, সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করে ঘুরে ঘুরে কুৎসা করছেন, আর তার সঙ্গে দেবরাজ সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে, এটা হতে পারে না কখনো। আমি এর তীব্র বিরোধিতা করছি। দেব ভালো ছেলে, কিন্তু ওর একা সৌজন্য, এই সৌজন্যর কপিরাইটটা দেবের নেই। সৌজন্য আমরাও দেখাতে পারি, আমিও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি। দেবের সঙ্গে মিঠুনদার কি সম্পর্ক আমি জানি না, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। মিঠুনদার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার ব্যক্তিগত শত্রুতা নেই। আমার নেত্রী আমার নেতাকে অ্যাটাক করে, আমার দলকে, আমাদের সরকারকে অ্যাটাক করে, তাই তাদের আক্রমণ করি। তাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো সাজবো, চৈতন্যদেবের মতো প্রেম বিলিয়ে বেড়াবো আর নিজের ইমেজ বিল্ড আপ করবো, এই পলিটিক্স হতে পারে না। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।